আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি বিসিএস 12তম যে প্রশ্নটা আমাদের ছিল, তার যে বাকি যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সহজ সমাধানে। তো আজকে আমার যে সমস্যাটি প্রথমে থাকছে তা হলো চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, তাহলে ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো। তো প্রশ্নটা একটু খেয়াল করি। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমিয়ে দিল যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। অর্থাৎ তারা আগে যে পরিমাণ চিনি খেত তার জন্য যে অর্থ লাগতো, এখন বর্তমান দাম বাড়ার কারণে তারা চিনির পরিমাণটা এমন ভাবে কমিয়ে দিয়েছে যে আগের পরিমাণে কিন্তু টাকা তাদের লাগে। তো এখন 25% বৃদ্ধি পাওয়াতে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, তো সাপোজ পার্সেন্ট তো আমরা জানি 100 তে সে 25%, অর্থাৎ 100 থেকে 25 বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বের মূল্য যদি 100 টাকা হয়, পূর্বের মূল্য যদি 100 টাকা হয় তার থেকে 25 টাকা বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বর্তমান যে মূল্যটা হবে এই 100 সাথে 25 যোগ হবে। অর্থাৎ পূর্বের মূল্য যদি 100 টাকা আমরা ধরি, তাহলে বর্তমান মূল্য কি হবে? বর্তমান মূল্য হবে 100 প্লাস আমার 100 তে বেড়ে গেল 25, তাহলে হবে আমার 100 প্লাস 25, তাহলে 125 টাকা। তো এখান থেকে আমরা বলতে পারি এটা ছিল আমাদের পূর্ব মূল্য, পূর্ব মূল্য। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি পূর্ব মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 125 টাকা। আচ্ছা, তো বর্তমান আরেকটা কথা বলি যে 25% বৃদ্ধি পাওয়াতে তো আমি বর্তমান মূল্য 125 টাকা বুঝলাম আর পূর্ব মূল্য 100 টাকা ধরলাম। তো এখন এই ব্যবস্থায় তারা চিনি খাওয়া এমন ভাবে কমালো যাতে তাদের ব্যয় কি হলো না, বৃদ্ধি পেল না। ওই শর্তে তারা আমাকে এখন বার করতে বললো ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো, চিনি খাওয়া বাবদ শতকরা তারা কত কমালো। ওকে, তো এখান থেকে আমার একটা বার করতে হবে যে তাদের বর্তমান মূল্য যদি এত টাকা খরচ হয়, বৃদ্ধি পেয়ে এতটুকু খরচ হয়, তাহলে বর্তমান তারা কত টাকায় এটা এই ওজনে আমাদের আগে কত টাকা ছিল ওইটা বার করবো। আচ্ছা, প্রশ্নে আমাদের সমাধান আমাদের বুঝতে পারবো। অর্থাৎ বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য কত ছিল? পূর্ব মূল্য 100 টাকা। খেয়াল করো, বর্তমান মূল্য যদি 125 টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত? 100 টাকা হয়, তাহলে পূর্ব মূল্য হয় 100 টাকা, অর্থাৎ 125 টাকা পূর্ব মূল্য হয় 100 টাকা। তাহলে বর্তমান মূল্য যদি 1 টাকা হয় তাহলে পূর্ব মূল্য কত হবে? 100 বাই 125 টাকা। খেয়াল করো, আমাকে বার করতে হবে 100 টাকার মধ্যে পূর্ব মূল্য কত টাকা ছিল। আমি আবার বলি, 125 টাকা তো ছিল আমাদের বর্তমান মূল্য, কিন্তু এটা আমাদের হিসাবের বিষয় না, তারা শতকরা কত কমানোর জন্য বলছে। তো শতকরা কত কমাবো তা জানার আগে আমার আগে শতকরা আমার কত খরচ করতে হবে এটা আমার জানতে হবে। যেই খরচটা করলে আমার কি হবে না, ওই আগের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে 125 টাকায় আমার মূল্য ছিল 100 টাকা, তো এই 100 টাকা খরচ করলে আমার ব্যয় বৃদ্ধি পেত না। তাহলে 125 টাকায় পূর্বমূল্য ছিল 100 টাকা, তাহলে আমার দেখতে হবে 100 টাকায় পূর্বমূল্য কত টাকা ছিল। তাহলে আমি শতকরা একটা মূল্য পেয়ে যাব, যে মূল্যটা আমি খরচ করলে বর্তমানে আমার কোনো মূল্য আর ব্যয় কি হবে না, বৃদ্ধি পাবে না। তাহলে আমি শতকরা হিসাবটা করবো। তাহলে 100 টাকায় 100 টাকা যদি কি হয় বর্তমান মূল্য, তাহলে পূর্বমূল্য কত হবে? 100 ইন্টু 100, আচ্ছা 125। ওকে, আচ্ছা 125 পাচ্ছি। তো 5 25 125 আর 4 25 হলো আমাদের 100। তাহলে এই 5 দিয়ে 100 কাটলে 5 20 100, তো 4 20 হলো 80 টাকা। অর্থাৎ আমার বর্তমান মূল্য যখন 100 টাকা হয়, 25% বৃদ্ধি পেয়ে আমাকে খরচ করতে হবে 80 টাকা, অর্থাৎ পূর্ব মূল্য 80 টাকা হয়। যদি আমি এই 100 টাকায় যদি আমার খরচটাকে কমিয়ে 80 টাকা নিয়ে আসি, তাহলে চিনির দামটা যে 25% বৃদ্ধি পেল তার কারণে আমার আগের চেয়ে আলাদাভাবে কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। তো আমার প্রশ্নটা কিন্তু এইটা চাওয়া হয় নাই, প্রশ্নটা চাওয়া হয়েছে আমাদের কত টাকা তারা কি করলো, খরচ কমাতে হবে। মানে আগের ব্যয় বৃদ্ধিটা আর বর্তমান ব্যয় বৃদ্ধি যদি সমান রাখতে হয় তাহলে তারা কত টাকা খরচ বর্তমান মূল্য চেয়ে কমাতে হবে,
তাহলে অবশ্যই সেই 80 টাকাটা ছিল আমাদের একটা যে মূল্য, যেটা খরচ করলে আমার শতকরা কোনো বৃদ্ধি পেত না, অর্থাৎ আগের ব্যয়ের মতোই থেকে যেত। তাহলে এই 80 থেকে যদি আমি 100 বিয়োগ করে, সরি 100 থেকে যদি 80 বিয়োগ করে দেই, অর্থাৎ এই 100 থেকে 80 বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি 20 টাকা। অর্থাৎ আমার শতকরা যদি আমি 20 টাকা কমাই, শতকরা যদি আমি খরচ 20 টাকা কমাই, তাহলে 25% বৃদ্ধি পাওয়ার পরও চিনির যে বর্তমান মূল্য, সেই মূল্যে আমার কি হবে না, আমার চিনির কোনো আলাদা তার ব্যয় বৃদ্ধি পাবে না। তো উত্তর হবে আমাদের 20 টাকা। তার পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে আসি, তাহলে আপনারা খেয়াল করবেন, দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত বের করার জন্য। অর্থাৎ এই তিনটা অনুপাতকে আমরা এক করে একটা মিশ্রণ বার করব, অর্থাৎ একটা অনুপাত বার করব। এটি আমাদের মিশ্র অনুপাতের মূল বৈশিষ্ট্য। তাহলে কি করব, সহজ নিয়ম, আমরা প্রথম যে রাশিটা রয়েছে, প্রথম রাশিটা আমরা কি করে ফেলবো, গুণ করে ফেলবো, এবং দ্বিতীয় রাশিটা গুণ করে আমরা একটা অনুপাত বের করতে পারবো। তো খেয়াল করো, তো প্রথমত আমাদের অনুপাতগুলো একটু সরল করার চেষ্টা করি। যেমন 3:6, আমরা 5:18 লিখি, 7:2 লিখি এবং 3:6 লিখি। এই 3 অনুপাতকে আমরা 1:2 লিখতে পারি, কারণ উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করলে, উভয়পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 × 3 আর 3 × 6, 2। ওকে, 1:2 হয়। তাহলে আমরা এই অনুপাতের জায়গায় 1:2 লিখতে পারছি। তাহলে প্রথম পদ 5, তারপরে 7, তারপর 1। যদি আমরা মিশ্র করার চেষ্টা করি, তাহলে আমার 5 অর্থাৎ প্রথমগুলো কি করতে হবে, আমাদের 5:35 হবে, অনুপাত 8:36, 72 হবে। এটা হবে আমাদের উত্তর। ওকে, তার পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি। তো এখন আমরা খেয়াল করি, এই প্রশ্নটা এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের 11তম বিশেষ পরীক্ষায় এসেছে, তো 12তম বিশেষ পরীক্ষায় এসেছে। অর্থাৎ কিছু কিছু নিয়ম আমাদের প্রতিটা বিশেষ পরীক্ষা কিন্তু রিপিট হয়। তো সুতরাং আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা ভালোভাবে সলভ করি, তাহলে আশা করি আমাদের বিশেষ যে গণিত প্রশ্নগুলো ছিল, অথবা চাকরি ক্ষেত্রে যে গণিত প্রশ্নগুলো আসে আমাদের, তা ফেস করতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। তো আসুন আমরা শুরু করি। তো 11 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই, তাহলে পাচ্ছি আমরা 3, আর 17 থেকে, অর্থাৎ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ দিলে আমরা 11 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 6, আর 29 থেকে যদি আমরা 17 বিয়োগ দিই, তাহলে পাচ্ছি আমরা 12, আর 53 থেকে যখন আমরা 29 বিয়োগ দিব, তখন আমরা পাবো 24। খেয়াল করো, আমাদের প্রতি ক্ষেত্রে ব্যবধান দ্বিগুণ হচ্ছে। প্রথম 3 ছিল, তো তারপরে ব্যবধান ছিল 6, অর্থাৎ দ্বিগুণ, অর্থাৎ এখানে আমার দ্বিগুণ হচ্ছে। তো এখন তারপরে ব্যবধান ছিল 6, এরপর ব্যবধান ছিল 12, তো এই ক্ষেত্রে আমাদের দ্বিগুণ হচ্ছে। আবার যখন আমাদের চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ দিলে 12 হচ্ছে, তখন পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ দিলে আমাদের হয়ে যাচ্ছে আমাদের 24, অর্থাৎ এটাও আমাদের দ্বিগুণ হচ্ছে। তাহলে তার পরবর্তী ব্যবধানটা আমার কি হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ 48 হবে। কার ব্যবধান হবে, কারণ আমি এখন করেছি পঞ্চম থেকে চতুর্থ, তাহলে ওইটা হবে আমাদের ষষ্ঠ থেকে পঞ্চম। তো ষষ্ঠ থেকে পঞ্চমের ব্যবধান হচ্ছে 48। তাহলে পঞ্চম তো আমি জানি 53, তো পঞ্চম যদি 53, তাহলে ষষ্ঠ ভাগ করতে হবে। তো পঞ্চম হলো আমাদের 53 = 48 আমরা পাচ্ছি। তো এই -53 ওই পাশে গেলে অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে 48 + 53, এই 48 + 53 এই সংখ্যাটা যোগফল যা হবে তা হবে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের হচ্ছে 90 আর 3 11, অর্থাৎ 101 হচ্ছে আমাদের 101। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে আমাদের 101। আশা করি আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা থাকবে না। তার পরবর্তী যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে এই তিনটা সমাধানটা করার পর এখন আমাদের যেটা সমাধান করতে হবে, তা হলো আমাদের তার পরবর্তী প্রশ্নটা ছিল যে 2 √2 আর √3, √2 ও √3 এই দুইটার মধ্যবর্তী আমাদের মূলদ সংখ্যা কি ছিল, মধ্যবর্তী আমাদের মূলদ সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমি আগে √2 আর √3 এই জিনিসটা বোঝার আগে আমাকে বুঝতে হবে মূলদ সংখ্যাটা কি। অর্থাৎ মূলদ সংখ্যা আমরা ওইটাকে বলি যেটাকে p/q আকারে সাজানো যায়। অর্থাৎ মূলদ
মূলত এটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারি। আর এখানে পি আর কিউ হলো সহমৌলিক। ওকে, তো এই পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আমরা সাজাতে পারি। তো রুট 2 কে যদি আমরা ভাঙি তাহলে রুট 2 এর মান আমরা পাচ্ছি একটা অসীম একটা মান পাচ্ছি। তো এটা 1.41 সামথিং, রুট 2 এর মান সম্ভবত 1.41। আর যদি আমরা রুট 3 কথা ভাঙতে যাই, অর্থাৎ এটা কিন্তু আরো আছে ভগ্নাংশ, অর্থাৎ একটা অসীম একটা ভগ্নাংশ চলে যায় রুট 2 এর মান। যদি আমরা রুট 3 টা করতে চাই তাহলে রুট 3 মানটা হবে এটা রুট 2, আর রুট 3 টা আমরা করলে পাবো রুট 3 এর যে মানটা হবে 1.73 এটাও মানটা চলে থাকে। আসলে এই দুইটাকে কোনটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, কারণ এটা অসীম ভগ্নাংশ। যেহেতু অসীম ভগ্নাংশ, তো সুতরাং আমরা এটাকে ভগ্নাংশ আকারে নেওয়াটা আমাদের জন্য সম্ভবপর হবে না। তো এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী এমন একটা সংখ্যা আমাকে বার করতে হবে যেটা আমাদের কি হবে, আমাদের মূলত সংখ্যা হবে, অর্থাৎ পি বাই কিউ আকারে লিখা যাবে। খেয়াল করো 1.41, 4 আর 7 এর মাঝখানে আমাদের একটা সংখ্যা রয়েছে। যেমন আমরা যদি বলি 1.5, অপশনগুলো অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো অপশন কিন্তু কারেক্ট না, জাস্ট যেটা কারেক্ট সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। যে একটা অপশন আমাদের থাকবে 1.5, অর্থাৎ এরকম অনেকগুলো অপশন থাকবে, সেই সবগুলো অপশনকে তুমি টেস্ট করে নিতে পারো যে ওইগুলা আমাদের মূলক কিনা। যেমন এখানে আমাদের কিছু অপশন রেখেছে যে রুট 3 প্লাস রুট 2 বাই 2। আরেকটা অপশন রেখেছে আমাদের রুট 3 ইন্টু রুট 2 বাই 2। আরেকটা রেখেছে 1.5, আরেকটা রেখেছে 1.8। আর এক্ষেত্রে 1.8 তো হবেই না, কারণ আমার এই রুট 2 আর রুট 3 এর মাঝামাঝি একটা মূল সংখ্যার কথা বলছে। তাহলে এক্ষেত্রে আমার রুট 2 মানে 1.41 আর এটা 1.73, আর 1.8 এটা 1.73 এর চেয়ে বেশি। তো অপশনটা ক্যান্সেল আউট এখানে আমরা বুঝতে পারতেছি। আর এই দুইটা কোনটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, তাদের গুণফল করলে তো অসীম ভগ্নাংশকে গুণ করলে তো এটা অসীম ভগ্নাংশ হবে, আর ভাগ করলেও এটা অসীম ভগ্নাংশই থাকবে। সেম আমাদের অসীম ভগ্নাংশ দুটোকে যোগ করলেও অসীম ভগ্নাংশ থাকবে, এটা ভাগ করলেও অসীম ভগ্নাংশ থাকবে। সুতরাং এই দুটো অপশন আমাদের সত্য হবে না। তাহলে আছে আমাদের একটি অপশন 1.5, এটাকে আমরা লিখতে পারি আমাদের সাপোজ আমরা এইভাবে লিখতে পারি 3/2 হিসেবে লিখতে পারি। অর্থাৎ 3/2 হিসেবে যদি লিখি কিভাবে, অথবা এটাকে আমরা এই 1 সমস্ত 2 ভাগের 1 হিসেবে লিখতে পারি। খেয়াল করো এটা এই রাশিটার এর সাথে একই কথা, যেহেতু মিশ্র ভগ্নাংশ আমাদের এখানে আলোচনার বিষয় না, আমাদের ভগ্নাংশের আলোচনার বিষয়। খেয়াল করো 3/2 অর্থাৎ 1.5 কিন্তু আমি 3/2 লিখতে পারি। 3/2 কে যদি তোমরা ভাগ করো, আমরা যদি ভাগ করি তাহলে দেখতেছি যে 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে একবার যাচ্ছে, তাহলে বাক্সে থাকতেছে আমাদের 1, এই 1 আর 2 কে যদি আমরা ভাগ দিই আবার আসলে বাক্সটা 1 এ থাকে, ভাগ করে ফেলবো। আচ্ছা ভাগ করে ফেলি, আমাদের বাক্সে আছে 1, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে, তারপর একটা শূন্য আনতে হবে, তাহলে 5 দোকানে 10, অর্থাৎ 1.5 থাকতেছে আমাদের। তাহলে 1.5 একটা মূলদ সংখ্যা, আর এই মূলদ সংখ্যাটা হলো 1.41 আর 1.73 মাঝামাঝি একটা মূলদ সংখ্যা। তার পরবর্তী আমাদের প্রশ্ন, বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার 3/1 সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। তাহলে যদি ছাত্র শতকরা 75 নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত? তো এখানে আমাদের যেটা জানা হচ্ছে তা হলো, আমাদের কাছে যেটা জানতে চায় তা হলো যে 75 সে কি দেয়, আমাদের নম্বর পায়। 75 নম্বর পাওয়ার পর আমাকে এখন জানতে হবে তার প্রশ্নের সংখ্যা কত ছিল। তো প্রশ্নের সংখ্যা কত ছিল এটার আগে একটা কথা বলে দিয়েছিল, প্রশ্নের সমস্ত প্রশ্নের মান আমাদের সমান থাকবে। তাহলে আমরা প্রথমত ধরে নেব এখানে প্রশ্ন রয়েছে আমাদের x সংখ্যক, অর্থাৎ মনে করি প্রশ্ন সংখ্যা xt। তাহলে এই প্রশ্ন সংখ্যা যদি xt হয়, তো প্রথম শর্তে একটু খেয়াল করি যে এই xt সে শতকরা 75 নম্বরই তো সে পায়। অর্থাৎ আমাদের যদি টোটাল নাম্বারটাকে আমরা 100% ধরি তার 75% সত্তর পায়। অর্থাৎ সে এই x টোটাল প্রশ্ন আমাদের প্রশ্ন সংখ্যা হচ্ছে x সংখ্যক,
তাহলে এই টোটাল প্রশ্নটা নিয়ে কিন্তু 100 নম্বর একটা পরীক্ষা হয়, আর তার মধ্যে সে 75% অ্যান্সার করে, অর্থাৎ তার 75% নাম্বার পাওয়া মানে 75% সঠিক উত্তর দেয়, তাহলে ওই এক্স এর 75% সে কি করে মোট উত্তর দেয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সে তার প্রশ্ন উত্তর দেওয়া বলতে পারি, বা তার প্রশ্নের হ্যাঁ উত্তর দিল, প্রশ্নের উত্তর দিল এক্স এর 75%, অর্থাৎ এক্স যদি আমাদের টোটাল প্রশ্ন সংখ্যা হয় তার 75% প্রশ্নগুলোর সে সঠিক উত্তর দেয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স এর 75%টাকে আমরা যদি পার্সেন্টটাকে ক্যান্সেল করি তাহলে আমাদের 100 দ্বারা ভাগ দিতে হবে, দিলাম 100 দ্বারা ভাগ, তাহলে 3 × 25 = 75 আর 4 × 25 = 100, তাহলে 3x আর নিচে একটা আমাদের 4। ওকে, এই একটা আমরা পেয়ে গেলাম টোটাল, তার যে সে যে পরিমাণ প্রশ্ন উত্তর দিল সেই পরিমাণ প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম। তো তারপরে আমাদের প্রথমত আমরা যে জিনিসটা দেখতেছি তা হলো বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টি মধ্যে 15টি নির্ভুল উত্তর দেয়। দেখো প্রথম 20টির মধ্যে সে নির্ভুল উত্তর দেয় 15টি, তাহলে এখানে আমি নির্ভুল উত্তর আরো পাচ্ছি তার দ্বিতীয় শর্তে, এটা হচ্ছে প্রথম শর্তে আমি টোটাল প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এটা হলো আমাদের ছাত্রের এই যে টোটাল প্রশ্ন উত্তর দেওয়া তার উত্তর দেওয়ার সংখ্যা, অর্থাৎ 3x/4 অথবা 4/3 গুণ x আমরা বলতে পারি। তো এটা ছিল আমাদের তার প্রশ্নের উত্তর দেওয়ার সংখ্যা। তো আরেকটা ক্ষেত্রে আমাদের আরেকটা মানে অন্য রাস্তা দিয়ে তার কি করতে হবে, তার প্রশ্ন উত্তর দেওয়ার সংখ্যাটা আনতে হবে, দেন আমরা প্রশ্ন মধ্যে যদি ইকুয়েশনকে এক করে এক্স এর মানটা বার করতে পারি। আর এটাই ছিল আমাদের উত্তর বার করার মূল কাহিনী, কারণ এটা আমাকে জানতে চাইছিল। তাহলে খেয়াল করো, তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে সে 15টি নির্ভুল উত্তর দেয়। তাহলে এক্ষেত্রে তার 15টি নির্ভুল উত্তর দেওয়া আছে, সে 20টার মধ্যে 15টি নির্ভুল উত্তর দেয়। তাহলে মোট প্রশ্ন হলো আমাদের x, তাহলে এই x এর মধ্যে 20টার মধ্যে সে 15টি উত্তর দেয়, আর বাকি মানে 15টি নির্ভুল উত্তর দিল, আর বাকি যা প্রশ্ন হলো তার 3/1 নির্ভুল উত্তর দিল। তো বাকি আর কতটুকু প্রশ্ন থাকবে? টোটাল প্রশ্ন হচ্ছে x, তার মধ্যে 20টার মধ্যে সে 15টি সঠিক উত্তর দেয়, অর্থাৎ 20টা সে উত্তর দিয়েছিল, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে 20টা প্রশ্ন উত্তর দেয়। তাহলে প্রথম ক্ষেত্রে 20টা প্রশ্ন উত্তর দেওয়ার পর তার প্রশ্ন থাকতেছে আমাদের x - 20, আর এই x - 20 তাহলে আমাদের বাকি প্রশ্নগুলো, আর এই বাকি প্রশ্নের মধ্যে সে 3/1 সে কি দেয় নির্ভুল উত্তর দেয়, অর্থাৎ এত এর 3/1 অংশ সে কি দেয় নির্ভুল উত্তর দেয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে x - 20/3, অর্থাৎ এত পরিমাণ সে কি দেয় নির্ভুল উত্তর দেয়। এখন এটা বাকি প্রশ্নের, এখন যদি টোটাল বার করতে চাই তো সে প্রথম 20টার মধ্যে 15টা উত্তর দেয়, তারপরে যে বাকি প্রশ্নগুলো ছিল তা বাকিগুলোর মধ্যে সে এতটুকু নির্ভুল উত্তর দেয়, অর্থাৎ x - 20/3। তো এখন আমরা হচ্ছে তার নির্ভুল উত্তর দেওয়ার সংখ্যা, অর্থাৎ 15 যোগ x বিয়োগ 20/3, এটা ছিল তার কি 3, এটা আমাদের ছিল তার মোট প্রশ্ন উত্তর দেওয়ার সংখ্যা। আর প্রথম ক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার সংখ্যা বের করেছি, তারপর আমরা প্রশ্নের উত্তর দেওয়ার সংখ্যা বের করেছিলাম। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন মতো দিয়ে দুইটা দিয়ে একটা ইকুয়েশন বানিয়ে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3x/4 = 15 যোগ x/3। ওকে, এখান থেকে আমরা একটা জিনিস করি, 3x/4 এখানে আমরা যদি ইয়া করি, হ্যাঁ যোগ করে লসাগু করে ফেলি, 3 থাকতেছে 3 15 45 যোগ আর x - 20 থাকবে এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x/4, 45 থেকে 20 চলে গেলে আমাদের থাকছে 25, তো 25 যোগ x/3। তাহলে আমরা আর গুণন করলে আমরা পাচ্ছি 3 × 9, আচ্ছা আর গুণ করলে 3 × 9 অর্থাৎ 9x, কোনাকুনি গুণ আর কি, কোনাকুনি গুণ করলে 9x পাচ্ছি, আর এভাবে পাচ্ছি আমরা 100, 4 × 25 100 প্লাস
4x ইকুয়াল হয় 4x। তাহলে 9x আর এই 4x এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, থাকছে আমাদের 100। তাহলে আমরা 9x থেকে অর্থাৎ 9x থেকে 4x বাদ দিলে থাকছে আমাদের 5x ইজ ইকুয়াল টু 100। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 100/5। তাহলে 5 20 100 অর্থাৎ 20টি। তো x ছিল আমাদের মোট প্রশ্ন সংখ্যা, x ছিল আমাদের মোট প্রশ্ন সংখ্যা, আর আমাদের সেই প্রশ্ন সংখ্যার উত্তর আমরা পেয়ে গেলাম 20টি। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা বুঝতে সক্ষম হয়েছেন। তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পূর্বের মতো আমি আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে তা সংশোধন করে সুন্দর একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা যে সেই জিনিসটিকে আরো ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। আর সেই আত্মস্থ করতে পারলে কিন্তু আমার যে কার্যক্রমটা ছিল তার কার্যক্রমের মূল সফলতা। তো তার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। তার পরবর্তী প্রশ্নটা আমাদের ছিল, যে একটি স্কুল ছাত্রদের ড্রিল করাবার সময়, অর্থাৎ একটি স্কুল ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10 ও 12 জন করে সারিতে সাজানো হয়। অর্থাৎ সারিতে সাজানো হয় আমাদের 8, 10 এবং 12 জন করে। 12 জন করে আমাদের সারিতে সাজানো হয়, অর্থাৎ এই 8, 10 এবং 12 জন করে আমাকে সারিতে সাজানো হয়। তো আবার বর্গাকারও সাজানো হয়। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলছে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে, আমার এটা বার করতে বলছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার যদি প্রথমে সারিতে সাজানো হয়, যদি এই 8, 10, 12 যদি সারিতে সাজানো হয়, তাহলে আমাদের সারির ক্ষেত্রে, অর্থাৎ সারিতে সাজানোর ক্ষেত্রে আমার এক্ষেত্রে সংখ্যা যদি বার করতে হয় তাহলে আমার লসাগু করে দিলে কিন্তু হবে। অর্থাৎ 8, 10 আর 12 আমরা যদি লসাগু করি তাহলে 2 দিয়ে করলে 4, 5, 6, আবার 2 দিয়ে করলে 2, 5 আর থাকতেছে আমাদের 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি লসাগু না বার করতে চাই, 2 × 2 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 এগুলো গুণ করলে পাচ্ছি আমরা 120। অর্থাৎ 120 জন ছাত্রকে কি করতে পারি আমরা সারিতে সাজাতে পারি। তো আবার বর্গাকারও সাজানো যায়। তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে এই জিনিসটা জিজ্ঞেস করছে আমাদেরকে। তাহলে কমপক্ষে, কারণ অপশনে আমাদের ছিল 3600, খেয়াল করো অপশনটা লিখে দেই। অপশন ছিল 3600, অপশন 3600 ছিল, আর ছিল আমাদের 3600, 1200, তারপর 2400 আর ছিল 3000। ওকে, এই অপশনগুলো আমার ছিল। তাহলে এখান থেকে কোনটা কারেক্ট? তো এখানে খেয়াল করে যদি সারিতে সাজানো হয় তাহলে হচ্ছে 120 জন। সারিতে সাজানো হলে আমাদের হচ্ছে 120 জন। তাহলে আমার এই 120 জন কিন্তু এখানে উত্তর আসতেছে না। তাহলে কমপক্ষে কতজন ছাত্র ছিল? তো অপশন তো মিলতেছে না। এই জন্য প্রশ্নে আবার দ্বিতীয় ক্ষেত্রে আবার বলে দিছে যে 8, 10, 12 এটা সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়। যেহেতু এগুলাকে সারিতেও সাজানো যায় আবার বর্গাকারও সাজানো যায়, তাহলে এটাকে বর্গাকারে রূপান্তর করতে হবে। তো বর্গাকারে রূপান্তর করার জন্য খুবই সিম্পল, তুমি প্রত্যেকটা নাম্বারকে পেয়ারে নিতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়া নিতে হবে। যেমন 2 গুণ 2 আমরা একটা জোড়া নিতে পারলাম। আর যদি জোড়া না হয় তাহলে কোনো সমস্যা নাই, জোড়া না হলে তুমি একটা ওই সংখ্যা গুণ দিয়ে দিবে। তাহলে আমরা যদি ওই সংখ্যাটা গুণ দিয়ে দেয় তাহলে আপনারা ওই সুন্দরভাবে কিন্তু আমাদের বর্গ সংখ্যাটাকে বের করতে পারবেন। সাপোজ এই দুইটাকে একটা জোড়া ধরলাম, তাহলে এখানে আমার 2 একটা সিঙ্গেল থাকতেছে, তাহলে অবশ্যই আমি এখানে একটা 2 গুণ দিয়ে দেবো, এটা জোড়া করে ফেলবো। অর্থাৎ বর্গাকারে সাজানো মানে কি, প্রত্যেকটা সংখ্যা কিন্তু তার স্কোয়ার করতে হয়, বর্গ করতে হয়। যেমন 2 গুণ 2 মানে 2 স্কোয়ার, 2 গুণ 2 মানে 2 স্কোয়ার। তাহলে এইটাও বর্গ করে ফেললাম, এইটাও বর্গ করে ফেললাম। তাহলে 5 কে আমরা বর্গ করতে হবে। তো 5 কে বর্গ করলে অবশ্যই 5 গুণ 5। আবার 3 কে যদি বর্গ করি তো 3 গুণ 3। তাহলে এই 2 দোকানে 4 হচ্ছে আমাদের, আবার 2 দোকানে 4, 5 25 আর 3 × 9। এই সবগুলো সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা পাবো 3600। ওকে, অর্থাৎ বর্গাকারে সাজালে আমাদের যেই হবে, আমার ছাত্র সংখ্যা হবে, তার ছাত্র সংখ্যা হবে আমাদের 3600 জন। তাহলে অপশন আমাদের উত্তরটা হবে এই 3600 জন। কিন্তু সারিতে সাজানোর ফলে আমি 120 জন পাচ্ছি, কিন্তু সেই অপশন এটা ছিল না। যদি অপশন এটা থাকতো তাহলে অবশ্যই উত্তর করতাম। যেহেতু এটা ছিল না তাহলে অবশ্যই আমাকে আবার বর্গাকারে সাজাতে হবে, কারণ এটা সারিতেও সাজানো যায়, বর্গাকারে সাজানো যায়, তারা বলেই দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা বর্গাকারে সাজানোর ফলে 3600 জন পাচ্ছি, আর সেটাই আমাদের হবে উত্তর, যেটা অপশনের সাথে
মিলে যাচ্ছে। তারপরে যে প্রশ্ন আমাদের চলে আসে তা হলো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ, অর্থাৎ সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ, অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি। তাহলে 135 যদি দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যা বার করতে বলছে। তো এই ক্ষেত্রে আমাদের বাহুর সংখ্যার সাথে থিটার একটা সম্পর্ক আছে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এই সূত্রটা আমার হলো থিটা ইজ ইকুয়াল টু 180 ইন্টু n-2/n। ওকে, এই সূত্রটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই সূত্রটা কিভাবে হলো, কিভাবে আমরা বের করলাম, তা যদি আমরা বের করতে হয় তাহলে অবশ্যই আমার যে 9-10 এর যে 9-10 এর ক্ষেত্রে বা 9-10 আমি মূলত পড়াই গণিত, যে আমাদের পরিমিতি চ্যাপ্টারটা রয়েছে সেটা ভালো করে বুঝতে হবে। এবং আমাদের 9-10 এর হায়ার মতো এরকম কিছু পরিমিতি অর্থাৎ এই ক্ষেত্রফল সম্পর্কিত কিছু পরিমিতি আমাদের রয়েছে, সেক্ষেত্রে আমার এগুলো নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। তাহলে আমাদের ওই প্লেলিস্টে যে ওই সূত্রটা সম্পর্কে আমাদের আত্মস্থ করতে হবে। কিন্তু সূত্রটা আমাদের মনে রাখলে আত্মস্থ করার কোনো প্রয়োজন নাই। আর সূত্রটা এমনিতে খুব ক্ষুদ্র একটা সূত্র, এটাকে মনে রাখাটাই সবচেয়ে সহজ হবে এমন মনে হয়। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, এই থিটা হলো আমাদের কোণের পরিমাণ আর এই n হলো বাহু সংখ্যা। n হলো আমাদের বাহু সংখ্যা আর এই থিটা হলো আমাদের অন্তঃকোণের পরিমাণ। অর্থাৎ একটা সুষম বহুভুজ দেবে তার অন্তঃকোণ দিতে হবে। অন্তঃকোণ ছাড়া অনুকোণ দিলে কিন্তু এই সূত্র হবে না, অর্থাৎ অন্তঃকোণের ক্ষেত্রে এই সূত্রটা হবে। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বাহু সংখ্যা কি ব্যবহার করবো? থিটার মান 135, তাহলে 135 লিখবো। আর 180 ইন্টু n-2/n, এক্ষেত্রে আমরা গুণ করে দেই। তাহলে 135 n ইজ ইকুয়াল টু 80, 180 দ্বারা এটা গুণ করলে হয় 180 n, আর 180 লগে এটা গুণ করলে হয় 360। তাহলে 180 n আমরা এই পাশে নিয়ে আসলে আমাদের পাচ্ছি 135 n মাইনাস 180 n ইজ ইকুয়াল টু মাইনাস 360। তাহলে এক্ষেত্রে আমাদের পাচ্ছি আমরা 45 মাইনাস 45 n ইজ ইকুয়াল টু 360, বা n ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 360 আর মাইনাস 45। তাহলে মাইনাস মাইনাস কাটা, আমাদের উত্তর হবে 8। তাহলে এখানে বাহু সংখ্যা হবে আমাদের 8টি। ওকে, তাহলে এখানে আমরা বাহু সংখ্যা পাচ্ছি 8টি, অর্থাৎ 360 আর 45 দ্বারা ভাগ করলে আমাদের বাহু সংখ্যা পাচ্ছে 8টি। তাহলে এই ছিল আমাদের যে 12তম বিশেষ পরীক্ষা ছিল, সেই 12তম বিশেষ পরীক্ষার আমাদের যে 2 পর্বে যে গণিত সমস্যা সহজ সমাধানের যে 2 পর্ব ছিল তার শেষ পর্ব। তো আশা করি 12তম বিশেষের গণিত প্রশ্নগুলো বুঝতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। তাহলে অবশ্যই যদি সমস্যা থেকেও থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে পূর্বে আমি আবার বলছি, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি আবার হাজির হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। খোদা হাফেজ। তাহলে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ এখানে নৌকা ও স্রোতের বেগ কিন্তু দেওয়া আছে। অর্থাৎ নৌকার বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা আর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তো নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। সাপোজ এখন আপনি যদি নৌকাটি, একটা কথা আমি আগে বলে রাখি, আমাদেরকে কিন্তু বলে দেওয়া হয় নাই যে নৌকাটি কি স্রোতের অনুকূলে গেল আর ফিরে আসলো কি প্রতিকূলে, অথবা প্রতিকূলে কি গেল নাকি ফিরে আসলো অনুকূলে। এই কথাটি কিন্তু আমাদের প্রশ্নে নির্দিষ্ট করে বলা নাই। তাহলে এক্ষেত্রে আমি নৌকাটি তার অনুকূলে গেল যদি বলি আর প্রতিকূলে ফিরে আসলো যদি বলি,
তাছাড়া যদি প্রতিকূলে গেল বলি আর অনুকূলে ফিরে আসলো বলি, তার দুইটাই কিন্তু আমাদের ফলাফল একই হবে। তাহলে আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের ফর্মুলাটাকে আরেকটু সহজ করে আমরা বলতে পারবো। যেমন আমরা সাপোজ ধরে নিলাম যে নৌকাটি তার যাত্রা স্থান থেকে 45 কিলোমিটার যাওয়ার জন্য সে অনুকূলে গেল। প্রথমত সে অনুকূলে গেল, তো অনুকূলে গেলে তার ব্যাগ কি হবে? এখন আমাকে বার করতে হবে স্রোতের অনুকূলে ব্যাগ। স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ। তো স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ কি হবে? নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ, অর্থাৎ 10 কিলোমিটার যোগ 5 কিলোমিটার। তো এক্ষেত্রে আমরা পাচ্ছি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার। তো স্রোতের অনুকূলে আমরা নৌকার ব্যাগ পাচ্ছি 15 কিলোমিটার। কারণ যখন নৌকাটি স্রোতের অনুকূলে আমার 45 কিলোমিটার যাবে, তার যাওয়ার জন্য তার যাত্রাস্থান থেকে শুধু 10 কিলোমিটার নৌকার ব্যাগ নিয়ে যাবে, প্লাস ওই স্রোতের ব্যাগটা তার অনুকূলে থাকবে। এই জন্য দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি 15 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ তার ব্যাগটা আমরা পাচ্ছি 15 কিলোমিটার, অর্থাৎ 15 কিলোমিটার পার ঘন্টা। তো এটা ছিল 10 কিলোমিটার পার ঘন্টা, এটা ছিল 5 কিলোমিটার পার ঘন্টা। তো টোটাল স্রোতের অনুকূলে আমরা পাচ্ছি 15 কিলোমিটার ঘন্টা। এখন যদি স্রোতের প্রতিকূল হতো, তো স্রোতের প্রতিকূল হলে অর্থাৎ প্রতিকূলের জন্য আমি যদি চিত্রটা মুছে ফেলি, স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ 10 কিলোমিটার। যেহেতু নৌকার ব্যাগটাকে স্রোতের ব্যাগটা বাধা দেয়, সেহেতু নৌকার ব্যাগ থেকে আমার স্রোতের ব্যাগটা বিয়োগ করতে হবে। তো 5 কিলোমিটার ঘন্টা। ওকে, তো এখন আমরা পাচ্ছি এখানে বিয়োগ করলে 5 কিলোমিটার পার ঘন্টা। সাপোজ আমরা এটা ধরলাম, সে এই ব্যাগ নিয়ে সে 45 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে সে 1 ঘন্টা যাবে 15 কিলোমিটার। খেয়াল করো, এখন যাত্রা অর্থাৎ সে যায় আপনার ও স্রোতের অনুকূলে সে যাবে 15 কিলোমিটার 1 ঘন্টায়, অর্থাৎ 15 কিলোমিটার পার ঘন্টা মানে হলো 1 ঘন্টায় যাবে 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার অতিক্রম করে 1 ঘন্টায়। তাহলে এই ক্ষেত্রে 1 কিলোমিটার সে অতিক্রম করবে 15 ভাগের 1 ঘন্টায়। তাহলে এক্ষেত্রে আমাদের 45 কিলোমিটার অতিক্রম করবে 1 × 45 আর হলো 15, 3 15 45, অর্থাৎ 3 ঘন্টায়। সাপোজ নৌকাটি তার যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানে গেল 3 ঘন্টায়। এবার এখান থেকে সে আসবে, তাহলে অবশ্যই যে প্রতিকূলে আসবে। তো প্রতিকূলের জন্য আমি কি করব? এখন সে যে গেল এটা পেলাম 3 ঘন্টায়, অর্থাৎ সে 45 কিলোমিটার অতিক্রম করে একবার গেল 3 ঘন্টায়। এখন ফিরে আসবে কত ঘন্টা, এটা আমাকে বার করতে হবে। কারণ আমাকে বলছে অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে, তাকে যেতে এবং ওইখান থেকে ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে, এইটা আমাকে বার করতে হবে। এখন ফিরে আসতে আমাকে বার করতে হবে। তবে ফিরে আসার জন্য সে প্রতিকূল অতিক্রম করে। তো এটা তো করলাম অনুকূলে, এটা আমরা করলাম অনুকূলে সে আসে। যখন সে ফিরে আসে তখন তো প্রতিকূল ফেস করবে। তো প্রতিকূল ফেস করলে প্রতিকূলের ক্ষেত্রে আমরা বলতে পারি, প্রতিকূলের ক্ষেত্রে 5 কিলোমিটার অতিক্রম করবে সে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার গঠন করবে, 1 কিলোমিটার সে অতিক্রম করবে 5 ভাগের 1 ঘন্টায়। তাহলে 45 কিলোমিটার সে অতিক্রম করবে 5 × 5 3 15 45, অর্থাৎ 15 ঘন্টায়। সরি 5 × 5 5 নং 45 হবে, এটা 5 নং 45। তাহলে এখানে 9 ঘন্টা, অর্থাৎ সে যেতে তার সময় লাগবে 3 ঘন্টা আর ফিরে আসতে সময় লাগবে তার 9 ঘন্টা। 9 ঘন্টা। তাহলে মোট তার সময় লাগতেছে কত ঘন্টা? মোট সময় লাগতেছে তার এই 3 ঘন্টা লাগে যেতে আর 9 ঘন্টা লাগে আসতে। তাহলে টোটাল 12 ঘন্টা লাগবে তার
ওই 45 কিলোমিটার অতিক্রম করে যেতে এবং ওই স্থান থেকে ফিরে আসতে। তো এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা হবে না।